রোজকার কর্মব্যস্ততায় যাদের পিঠ বিছানায় টান টান করার তেমন সময় বা সুযোগ হয়ে ওঠে না, তাদের জন্য বেস্ট উপায় হল দুদিনের একটা ট্রেন জার্নি। তার উপর গন্তব্য যদি হয় ভূস্বর্গ কাশ্মীর, তাহলে তো কথাই নেই। তাই সেবার সন্ধ্যের এক আড্ডায় যখন বরফাবৃত কাশ্মীর বেড়ানোর কথা উঠল, যে কোনো ভ্রমণ পিপাসু বাঙালির মতো আমিও এক পায়ে লাফিয়ে উঠলাম। ট্রেনের টিকিটও কাটা হয়ে গেল। সেই থেকে অপেক্ষা করতে করতে আজ হলো দিন গোনার অবসান। আজকের জার্নিটা আমার কাছে চরম এক্সাইটেড, কারণ এটা আমার জীবনের সব থেকে দীর্ঘ রেল জার্নি হতে চলেছে। এর আগে যতগুলো রেল জার্নি করেছি মোটামুটি 30 ঘন্টা বা 24-25 ঘন্টা, এতে এটা একদম 45 আওয়ার্স। ট্রেনের নাম জম্মু তাওয়াই এক্সপ্রেস বা কোজাট এক্সপ্রেস, যেটা ছেড়ে যাবে কলকাতা স্টেশন থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের বাইরেই। আজকের ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, আর এখন সময় সকাল 10:30। ট্রেন ছেড়ে যাবে সকাল 11:45। হাতে অনেকটাই সময় আছে। ভেতরে গিয়ে দেখি কত নাম্বার প্ল্যাটফর্ম দিয়েছে, ব্যাপারটা কি। চলো, জম্মু তাওয়ায় দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। আমরা প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে সময়ের অনেক আগে। 11:30 টাইম, আর এখন 10:40 মতো বাজছে। জল পড়ছে, কোনো ট্রেন দেরি আছে থাকলে বা জলটাও ঠিকই আছে। ইন্ডিয়ান জল ঠিকঠাক আছে। এটা সম্ভবত বলছিলাম না, দুটোই ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান ওয়েস্টার্ন নেই এই কোচটায়। আমাদের ট্রেনের টিকিটটা একটু অন্যরকম হয়েছে। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে দুর্গাপুর থেকেই যাব, কিন্তু পরে আবার চেঞ্জ হয় যে না, কলকাতা থেকেই যাব। এই জন্য প্রথমে টিকিটটা কাটা আছে দুর্গাপুর থেকে, পরে আবার কলকাতা থেকে দুর্গাপুর একটা অন্য টিকিট কেটেছি। এই জন্য কোচগুলো আলাদা আলাদা পড়েছে, একটা B1 একটা B3। যেটা ফাইনাল আমাদের ডেস্টিনেশন B3, সেটাতেই উঠে পড়েছি। ট্রেন নাম্বার 13151। এটাতে জেনারেল ক্লাস রয়েছে 3টে, স্লিপার ক্লাস 8টা, AC 3 টায়ার রয়েছে 5টা, আর AC 3 ইকোনমি রয়েছে একটাই মাত্র, AC 2 টায়ার রয়েছে একটা, আর এটাতে কোনো AC ফার্স্ট ক্লাস নেই। আমরা এখান থেকে চাপলাম কলকাতা থেকে। দুর্গাপুর থেকে দিদি, দিনুদা আর দীপি, ওরাও আমাদের সঙ্গ দেবে। টোটাল 5 জনের সফর হবে আমাদের। এই যে ট্রেন এখনো ছাড়েইনি, যাত্রা শুরুই হলো না। ট্রেনে ওঠার সাথে সাথেই সুদীপ্তর খিদে পেয়ে গেছে। পেলে কিছু, এটাতে কয়েকটা চিপস আছে, তুমি পাবে না, আমি গুছিয়েছি। বিস্কুট না, এটাতে একটা চিপস আছে, দেখো একটা ব্ল্যাক কালারের প্লাস্টিক আছে। দাও, আমাকে দাও। হ্যাঁ ব্যাস, দাও, ছেড়ে দে না, আমি বের করে দিচ্ছি, দাও। ওটাতে এখন 11:50 শুরু হলো আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেসের সঙ্গে সফর। আমরা শুরু করছি কলকাতা স্টেশন থেকে এবং এটার এন্ড হচ্ছে জম্মু তাওয়াই। একদম এন্ড অব্দি আমরা কভার করব এই ট্রেনে। কলকাতা স্টেশন থেকে আমার এটাই প্রথম সফর। এর আগে যত ট্রেনে চেপেছি হয় হাওড়া, না শিয়ালদা, সাঁতরাগাছি, এগুলো থেকে। পরবর্তী স্টপেজ রয়েছে দক্ষিণেশ্বর, মাত্র 10 কিলোমিটার পর। বুঝতেই পারছো, একদম লোকাল গাড়ির থেকে জাস্ট একটু উন্নত আর কি। ওই 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার পর পর স্টেশন থাকছে। সময় এখন 12:10, আর আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। জাস্ট 2 মিনিটের মতো দাঁড়ালো, আর তারপরই ছেড়ে দিয়েছি আবার ট্রেনটা। আর এইখান থেকে এবার আমরা ছেড়ে চলে যাচ্ছি কলকাতা। ট্রেন চলেছে বিবেকানন্দ সেতুর উপর দিয়ে, নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। কলকাতা থেকে জম্মু তাওয়াই অবধি এই ট্রেন মোট 1986 কিলোমিটার পথ অতিক্রম করবে। বলতে বলতে ট্রেন এসে দাঁড়ালো তার যাত্রাপথের 3য় স্টেশন কামারকুণ্ডুতে। সময় এখন 12:40, আর ছেড়ে দিল কামারকুণ্ডু স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার 3। আর এর পরের স্টেশন হচ্ছে বর্ধমান স্টেশন। এই দীর্ঘ যাত্রায় ট্রেনের স্টপেজ রয়েছে 80টা স্টেশনে। পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীর ছাড়াও ট্রেন আরও 6টি রাজ্যের উপর দিয়ে যাবে: ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং পাঞ্জাব। এর মধ্যে সবথেকে বেশি উত্তরপ্রদেশেরই কভারেজ রয়েছে। এখন পৌঁছালো বর্ধমান স্টেশনে 1:30 বাজে, প্রায় 20 মিনিট লেটে আছে এখন। দাঁড়িয়েছে প্রায় স্টেশনে 5 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দেবে। এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে পানাগড়। আজকের আমাদের লাঞ্চ, এবং প্রত্যেকটা আইটেমে কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। সবগুলোই আমার হাতের বানানো। অতটা বাইরের খাবার না খাওয়ার জন্য আজকেরটা আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছি। আমরা যখন লাঞ্চ করছিলাম তখন আমরা পানাগড় স্টেশন ক্রস করলাম, আর এরপর নেক্সট স্টপেজ হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর থেকে উঠতে দিদি যাওয়ার দিঘুরা, তো ওদেরকে
রিসিভ করার জন্য আমরা গেটের কাছে এসেই দাঁড়ালাম। হ্যালো। দুপুর 2:25 ট্রেন এলো দুর্গাপুর স্টেশনে। এখানে হল্ট 2 মিনিটের। সময় 2:27 আর আমরা ছেড়ে চলে যাচ্ছি দুর্গাপুর স্টেশন। দুর্গাপুরের পরবর্তী স্টপেজ ছিল 17 কিলোমিটার দূরে অন্ডাল জাংশন এবং তারপর সময় এখন 2:54 চলে এসেছি রানীগঞ্জ স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 2 এ। এখানে হল্ট অনেক কম সময়ের জন্যই আছে, এই সব স্টেশনে এক একটা হল্ট অনেক কম সময়ের জন্য আছে। এই স্টেশনে দাঁড়াবে 2 মিনিটের জন্য, তারপরে ছেড়ে চলে যাবে আসানসোল স্টেশন। ট্রেন কলকাতার থেকে 204 কিলোমিটার কভার করে এবার ঢুকছে আসানসোল জাংশন। আসানসোল ইস্টার্ন রেলওয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেশন, যেখান থেকে ভাগ হয় আদ্রা যাওয়ার লাইন। সময় এখন 3:35 আর আমরা ছেড়ে চলে যাচ্ছি আসানসোল জাংশন। প্রায় 10 মিনিটের উপর দাঁড়িয়ে ছিল এই স্টেশনে। এখানে ট্রেনের হল টাইম 5 মিনিট। ট্রেন এসে পৌঁছালো বোরাকোট স্টেশনে। এখানে জাস্ট দাঁড়াবে 1 মিনিটের মতো। আমরা একদম শেষের দিকে আছি আর ওই যে পুরো ট্রেনের স্টার্টিংটাও দেখা যাচ্ছে না, ইঞ্জিনটা। ঘড়িতে এখন 4:03 আর একটু আগেই আমরা পেরিয়ে এলাম বরাকর স্টেশন। এই হচ্ছে বরাকর নদী। এখন আমরা বরাকর নদীর ব্রিজ ক্রস করছি। নদীটা পুরো শুকিয়ে গেছে, বর্ষাকালে বেশ ভালো রকমের জল থাকে। এই দিকটা একটু একটু জল আছে। এই বরাকর নদী পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডকে 2 ভাগে বিভক্ত করেছে। পরের স্টপেজ যেটা আমরা পাবো কুমারডুবি স্টপেজ, সেটা ঝাড়খণ্ডের এই ট্রেনে প্রথম স্টপেজ। 224 কিলোমিটার পার করে আমরা এখন পৌঁছে গেছি ঝাড়খণ্ড রাজ্যে। এটা এই ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ কুমারডুবি, যেটা ছিল বরাকর। তার 3 কিলোমিটার পরেই এই স্টপেজটা। মানে বুঝতে পারছো এই ট্রেনের অবস্থা। একা আসলে ভীষণই বোরিং লাগবে, কিন্তু আমরা সবাই মিলে আছি, গল্প করে মজা করে বেশ ভালোই কেটে যাচ্ছে। যাদের অত বেশি ট্রেনে যাতায়াত নেই বা জানা নেই ব্যাপারটা, তাদের জন্য বলে দিচ্ছি, ট্রেনে কিন্তু এরকম ডাস্টবিন আছে, সেগুলো ইউজ করবে। যেখানে সেখানে খাবারের প্যাকেট, টিস্যু এগুলো না ফেলে ডাস্টবিনে ফেলবে। ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার সার্ভিসও অ্যাভেলেবেল আছে। তোমাদের যা খাবার দরকার হবে বললে ওরা একদম ট্রেনের সিটের মধ্যেই তুমি দেশে যে কোথাও থাকবে সেখানেই খাবার দিয়ে যাবে। সময় এখন 4:45 আর আমরা ঢুকে গেছি ধানবাদ জাংশনে। নিজের নির্ধারিত সময় থেকে প্রায় আগেই পৌঁছে গেছিল ধানবাদ জাংশনে। প্রায় 8 মিনিট পর একদম রাইট টাইমে ছাড়ছে ধানবাদ জাংশন থেকে। আর এরপর নেক্সট স্টপ হচ্ছে গুমু জাংশন। এই ট্রেনে কলকাতা থেকে জম্মু এসি 3 টায়ারে একজনের ভাড়া 2005 টাকা, এসি 2 টায়ারে 2915 টাকা এবং স্লিপার ক্লাসের জন্য 755 টাকা। ট্রেন এসে দাঁড়িয়েছে গোমো স্টেশনে। এই গোমো স্টেশনের আরেকটা নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন। এটা ঝাড়খণ্ডের 3 নম্বর স্টেশন হচ্ছে। গোমো জাংশনে হল্ট আছে 3 মিনিটের মতো। গোমোতে এসে এই ট্রেনের টিটি, তারপর বিভিন্ন যে রেলের স্টাফ থাকে তারা এক্সচেঞ্জ হয়, ডিউটি আওয়ার্স চেঞ্জ হয় এখান থেকে। কুম্ভর জন্য কিন্তু পশ্চিমবঙ্গে যেমন ভিড় আছে তার থেকেও বেশি কিন্তু ঝাড়খণ্ড এই সাইডটা আরও বেশি ভিড় আছে। প্রত্যেকটা স্টেশনে, ধানবাদে তো প্রচুর ভিড় দেখলাম। 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ছদ্মবেশে দেশ ছাড়ার সময় এই গোমু স্টেশন থেকেই ট্রেন ধরেন। পরবর্তীতে তার সম্মানে স্টেশনের নাম রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন। এটা হচ্ছে পরেশনাথ পাহাড় আর উপরে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে। তোমরা হয়তো জানো ইন্ডিয়ান রেলওয়ের রিজার্ভেশন টিকিট বুকিং 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে। এতে কি সুবিধা হয়েছে? রাস্তা করা আছে, অনেকজন ট্রেক করে পরে ওঠে ওই পরেশনাথ মন্দিরের উপরে। জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতার থেকে 310 কিলোমিটার কভার করে চলে এসছে পরেশনাথ স্টেশনে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিটস, জাস্ট 9 মিনিট ডিলেটে আছে। পরেশনাথ জৈনদের একটা বিরাট তীর্থস্থান। অনেকেই ঘুরতে আসেন এখানে, বাঙালিরাও অনেকেই আসেন এখানে। পরেশনাথ পাহাড় ওঠেন, ট্রেক করে ওঠা যায় এই জায়গাটা। তাই যারা পরেশনাথ ঘুরতে আসার প্ল্যান করছেন তারাও এই ট্রেনটাতে আসতে পারেন। আমাদের প্ল্যাটফর্মের উল্টো দিকে দাঁড়িয়েছে বন্দে ভারত আর এটা যাচ্ছে টাটা। পরেশনাথ স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এরপরে নেক্সট স্টপ হচ্ছে চিচাকি। প্যান্ট্রিকা ছাড়াও তোমরা ট্রেনের মধ্যে ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে খাবার অর্ডার করতে পারো। এর প্রসেসটা কাল যখন আমরা খাবার অর্ডার করব তখন দেখিয়ে দেব। ডিনার তাড়াতাড়ি করে নেওয়ার কারণটা হচ্ছে গয়াতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে, তাই পুরো 8টার মধ্যেই আমরা ডিনার সেরে নিচ্ছি। গয়া ঢুকতেই
গেট খুলেছে তো অনেক লোক চেপে গেছে। এর আগেও একটা স্টেশনে হলো ওরকম, তারপর তাড়ালো পুরো। ভয়তে সবাই আগেই শুয়ে গেছে গয়া জাংশন আসার আগে, যাতে কেউ কারো সিট না নিয়ে নেয়। তো চলো, গুড নাইট। আজ ট্রেন এখানে নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট আগেই পৌঁছে গেছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ভিড় যেমন আছে, পুলিশ তথা আরপিএফ এর বাড়তি সতর্কতাও অবশ্য চোখে পড়ল। গয়ার পর বিহারে এই ট্রেনের আরও 8টি স্টেশনে স্টপেজ রয়েছে। রাত্রি 1:20 ট্রেন প্রবেশ করবে উত্তরপ্রদেশের প্রথম স্টপেজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। সকালের সময় এখন 7:18 আর আমরা এসে পড়েছি আকবরপুরে। প্ল্যাটফর্ম 1-এ দাঁড়িয়েছে এইটা, আর প্রায় 2 ঘন্টা লেটে চলছে ট্রেনটা। ট্রেনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও তেমন কোনো অভাব অভিযোগ নেই। মাঝে মাঝেই টয়লেট ও কামরাগুলো সাফ করা হচ্ছে। ট্রেনের প্রতিটা কোচেই রয়েছে একজন কোচ অ্যাটেন্ডেন্ট। তার কন্ট্যাক্ট নাম্বার কোচের মধ্যেই দেওয়া আছে। যাত্রা শুরুতেই তিনি আমাদের সাথে এসে দেখা করে গেলেন এবং বলে গেলেন কোনো অসুবিধা হলে তাকে কল করে জানাতে। দিকে দেখছি অনেক বান্দর দাঁড়িয়ে আছে। সময় এখন 7:45 আর ছেড়ে দিল গোসাইগঞ্জ থেকে। এরপর নেক্সট স্টপ হচ্ছে অযোধ্যা ধাম জাংশন, আর ট্রেন এখন প্রায় 2 ঘন্টা লেটে চলছে। এখন আমরা ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে আজকের লাঞ্চটা অর্ডার করে নিচ্ছি। অ্যাপে গিয়ে টিকিটে থাকা পিএনআর নাম্বার দিলে নিকটবর্তী যে যে স্টেশনে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাবে। যেমন আমরা নেব লখনৌ স্টেশন থেকে। এখান থেকে ভালো রিভিউ দেখে একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করলাম একটা মিনি থালি এবং একটা মহারাজা থালি। মনে রাখবে, যে স্টেশনে নেবে তার মিনিমাম 1 ঘন্টা আগে অর্ডারটা করে রাখতে হবে। ট্রেন ঢুকছে অযোধ্যা ধাম জাংশনে। এখানে ট্রেনের টাইম ছিল সকাল 6:21। মোতাবা এক্সপ্রেস 875 কিলোমিটার কভার করে পর পৌঁছে গেছে অযোধ্যা ধাম জাংশনে, আর ট্রেন এখন 2 ঘন্টা 7 মিনিট লেটে চলছে। অফিসিয়ালি 2 মিনিটের জন্য হল্ট আছে, কিন্তু 10 মিনিটের উপরে দাঁড়ায় এখানে। অযোধ্যা আসার জন্য এই ট্রেনের টাইমটা বেশ ভালো। একদম সকাল সকাল অযোধ্যা পৌঁছে যাওয়া যায়। ছেড়ে যাচ্ছে অযোধ্যা ধাম থেকে, আর এইখানে দেখলাম প্ল্যাটফর্মে প্রত্যেকটা সিঁড়ির পাশে একটা করে এসকেলেটারও আছে। অনেক ভালো ডেভেলপ করেছে অযোধ্যা ধামের স্টেশনকে। এই স্টেশনে দাঁড়িয়ে ছিল 15 মিনিটের জন্য, তারপর ছেড়ে চলে যাচ্ছে এবার নেক্সট স্টপ, যেটা হচ্ছে অযোধ্যা কান্ট। অযোধ্যা ধাম এবং অযোধ্যা ক্যান্টনমেন্টের মধ্যে দূরত্ব মাত্র 7 কিলোমিটার। অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে রাম মন্দির 8 কিলোমিটার দূরে। স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। ট্রেনটা স্টেশনে এসছে 10:50-এ, আর 2 মিনিটের হল্ট আছে। তারপরে এখান থেকে চলে যাবে লখনৌ, আর সেখান থেকে আমাদের খাবার আছে অর্ডার দেওয়া, সেইটা আমরা পিক আপ করবো। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহ তখন। আবহাওয়া একটু একটু গরম, তবু আমরা সোয়েটার টুপি পরে বসে আছি কেন? আসলে দীর্ঘক্ষণ এসি কামরায় থাকার ফলে একটু শীত শীত করছিল। এই হচ্ছে গোমতী নদী, যার অবস্থা একদম শুকনো। এখন মাঠের মতো মহিষ গরু এইসব চড়ে বেড়াচ্ছে। একটা সিগনিফিকেন্ট নদী, সেটার কোনো বোঝাই যাচ্ছে না। গঙ্গার এই উপনদীটি লখনৌ শহরের জল সরবরাহের অন্যতম প্রধান উৎস। সত্যি ইন্ডিয়ান ট্রেন জার্নির কোনো তুলনা হয় না, কিন্তু এটার প্রবলেমটা এটাই যে অনেক বেশি টাইম নেই। পরিবারের সাথে এলে, মনের মানুষের সাথে এলে গল্প করতে করতে ঠিক কেটে যায়, কিন্তু একা আসা মানে খুবই বিরক্তকর। তবে রেল জার্নি যারা ভালোবাসে তাদের জন্য অবশ্যই ভালো। আমি তো অবশ্যই রেল জার্নি অনেক প্রেফার করি। এবার আমরা লখনৌ জাংশন ঢুকছি। লখনৌতে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, এখান থেকে আমরা রিসিভ করব। আমরা ফুড অন ট্র্যাকের মাধ্যমেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এসেছে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, সেই কোচের কাছেই থাকবে, তোমার কোচের কাছে। ওরা ঠিক খাবার এসে দিয়ে যাবে, এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই, এখানেই থাকবে। তো আমাদেরটাকে এখনো দেখতে পাচ্ছি না। 11:40 ট্রেন ঢোকার কথা, এখন 11:46 বাজছে, তাও ছেলেটা আসেনি এখনো। খাবার অর্ডার করার সময় ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্ট দুটোই করা যায়, তবে ক্যাশ অন ডেলিভারিতে নিলে সঙ্গে খুচরো রেডি রাখাই ভালো। তো চলো, আমাদের লাঞ্চ পেয়ে গেছি।
নিয়েছি, এটাকে এখন ওপেন করবো আর তোমাদের দেখাবো কি কি আছে এর মধ্যে। কি কি দিয়েছে, একটা ভেজ থালি, নর্মাল ভেজ থালি অর্ডার হয়েছে, আর দুটো মহারাজা থালি। মহারাজা থালিটাও ভেজই আছে, 200 গ্রাম বলেছিল, কিন্তু এটা 200 গ্রাম রাইস নয়, অনেক কম আছে, 100 গ্রাম হবে হয়তো। এটার মধ্যে 4টে রুটি আছে, রুটিগুলো গরম আছে। ওটা একটা নর্মাল সবজি আছে, মিক্সড ভেজ গ্রেভি, কোয়ান্টিটি একজন খাওয়ার মতো। এই হচ্ছে মহারাজা ভেজ লখনৌ স্পেশাল। এই যে পনির আছে তার মধ্যে, টেস্টি কেমন হয়। আমরা যে মহারাজা থালিটা অর্ডার করেছিলাম তার প্রাইস ছিল 225 টাকা পার থালি। মিনি থালিটার দাম 150 টাকা। এই হচ্ছে মহারাজা থালি, কিন্তু খাবো আমি তাই মহারানী থালি। আর এই বলতে বলতে লখনৌ থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। বাই বাই লখনৌ, আবার কখনো হয়তো দেখা হবে। মহারানী থালি আমার জন্য, আর একটা মহারাজা থালি আমাদের ছোট্ট মহারাজের জন্য। সময় 1:31 আর আমরা পৌঁছে গেছি সান্ডিল্লাতে, যেখানে ভারতের দীর্ঘতম রেলপথ ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস তার 80 ঘন্টার যাত্রায় স্টপেজ দেয় 50টি স্টেশনে, সেখানে আমাদের এই জম্মু তাওয়াই এক্সপ্রেস 85টি স্টেশনে দাঁড়ায়। এরপরেও কি একে এক্সপ্রেস ট্রেন বলা যায়? সময় এখন 1:38 আর ছেড়ে দিচ্ছে সান্টিল্লা স্টেশন থেকে। এই ট্রেনটা এখন 21 মিনিট ডিলেতে চলছে, আর নেক্সট স্টপ হচ্ছে বালামাউ স্টেশন। সময় এখন 2:26 আর আমরা চলে এসেছি বালামাউ জাংশনে। এখানে মনে হচ্ছে কনস্ট্রাকশন চলছে পুরো, এই একটা প্ল্যাটফর্ম বানানো হচ্ছে, এক্সপ্যানশন করা হচ্ছে। যে ডিলেটা ছিল 20 মিনিটের, সেটা এখন দাঁড়িয়েছে 43 মিনিটসে। এদিক থেকে চলে যাচ্ছে লোহিত এক্সপ্রেস জম্মু তাওয়াই থেকে গুয়াহাটি। $1110 কিলোমিটার পার করে চলে এসেছি হারদইতে, আর ট্রেনটা এখন ডিলে দেখাচ্ছে 1 ঘন্টা। হারদইতে হল ছিল 5 মিনিটের, কিন্তু ডিলের কারণে 3 মিনিটে ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন তুলনামূলক একটু লম্বা দূরত্বে, 55 কিলোমিটার পর। হ্যাঁ, এই ট্রেনের জন্য এটাই লম্বা দূরত্ব। এই সময় গরম গরম চায়ের সঙ্গে আমরা সবুজ প্রকৃতিকে উপভোগ করছিলাম। প্যান্ট্রিকার থেকে খাবার আমরা অতটাও অর্ডার করিনি, শুধুমাত্র চাটাই খাচ্ছি। আর এখানে এলাচ চাটা স্পেশালি খুব ভালো বানাচ্ছে। এরকম একটা কাপে দিচ্ছে এলাচ চা, যার দাম হচ্ছে 20 টাকা। সময় এখন 3:55 আর আমরা চলে এসেছি রোজা জাংশনে। আর যেই ডিলেটা ছিল 1 ঘন্টার, সেইটা এখন কমে পর হয়েছে 26 মিনিটে। আর দেখি এর পর স্টপ আছে শাহজাহানপুর, আর তার মধ্যে মনে হচ্ছে এই 26 মিনিটটাও কভার হয়ে যাবে। টাটা, বাই বাই। ট্রেনটা এতগুলো কোচ আছে, এটা এত লম্বা যে প্ল্যাটফর্মের থেকে বাইরে, বলতে পারো বাইরে, এইখানটা ঘাস হয়ে আছে এই জায়গাটা। 8 কিলোমিটার দূরেই রয়েছে পরবর্তী স্টেশন শাহজাহানপুর। এরপর একে একে পেরালাম তিহার এবং পিতাম্বরপুর। দু জায়গাতেই 2 মিনিট করে হল্ট ছিল। বরেলি কি বরফি, বরেলি কি বাজার, আর আমরা এখন রয়েছি বরেলি জাংশনে, উত্তরপ্রদেশের বরেলি জাংশনে। এখন বাজছে সন্ধ্যে 5:50। ট্রেন এখন 40 মিনিটের মতো লেট চলছে। এই সময়ে আমরা আবার আইআরসিটিসির অ্যাপ থেকে ডিনারের অর্ডারটা করে নিলাম। বিহার এবং ঝাড়খণ্ডের মতো উত্তরপ্রদেশেও মহাকুম্ভের ভিড় মোকাবিলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। 7:37 আর এখন চলে এসেছি রামপুর জাংশনে। ট্রেনটা এখন প্রায় 1 ঘন্টা 20 মিনিট ডিলেতে চলছে, যেটা অলমোস্ট আধা ঘন্টা ডিলেতে ছিল, সেটা আবার 1.5 ঘন্টার কাছাকাছি ডিলে হয়ে গেছে। 2 মিনিটের হল্ট নিয়ে বেরিয়ে পড়েছে রামপুর স্টেশন থেকে। এর নেক্সট স্টপ হচ্ছে মোরাদাবাদ জাংশন। আমাদের খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, সেটা আমরা পিক আপ করবো মোরাদা স্টেশন থেকে। আমাদের অর্ডার দেওয়া আছে 2টো ডিলাক্স ভেজ থালি, যার প্রাইস 330 টাকা পার থালি। এর সঙ্গে এক্সট্রা 2টো তাওয়া রুটি নেওয়া আছে, যেগুলো 12 টাকা পার পিস। ট্রেন এসে পৌঁছেছে মুরাদাবাদ জাংশনে, বাজে এখন রাত্রি 8:30। আর এখানেই আমাদের আজকে ডিনারের অর্ডার দেওয়া ছিল আইআরসিটিসির অ্যাপ থেকে। এখন সেটা আমরা রিসিভ করার জন্য স্টেশনে দাঁড়িয়েছি। আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আর উনি আমাদের
কোচের ভেতরেই ঢুকে চলে এসেছেন, আমাদের খোঁজ করছিলেন। আজকে ট্রেনের দ্বিতীয় দিনে আমাদের ডিনার এটা। কালকে তো ভয়ে ভয়ে গয়া ঢোকার আগেই ডিনারের অনেকটা টাইম আগেই আমরা খেয়ে পর ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজ সেসব ভয় নেই। আজকে আমরা মুরাদাবাদ থেকে অর্ডার করেছি খাবার। আর এই দোকানটা হচ্ছে ভিআইপি রেস্টুরেন্ট। নিজেরা তো ভিআইপি নয়, কিন্তু রেস্টুরেন্টটা অর্ডার করেছি ভিআইপি রেস্টুরেন্ট থেকে, নামটা ভিআইপি অনলি। এটার মধ্যে 3টে রুটি আছে, তাওয়া রুটি, একটা প্লেন রাইস, এটা হচ্ছে পনির বাটার মশলা, পনির মাখনি, পনির মাখনি, এটা হচ্ছে ভেজ ডাল, স্যালাড আছে, আর মাউথ ফ্রেশনার আছে, আর যেটা দেয় 2টো টিস্যু, আর এই হচ্ছে রসমালাই। এখানে 2টো রসমালাই আছে ব্যাস, আর এক্সট্রা 2টো রুটি নেওয়া হয়েছে, তাওয়া রুটি। এইগুলো 1433 কিলোমিটার পার করে চলে এসছে ট্রেনটা নাজিজাবাদ জাংশনে। আর এখন বাজে 10:20, আর প্রায় 1 ঘন্টা 4 মিনিট ডিলেতে চলছে এই ট্রেনটা। এই স্টেশনে হল ছিল 5 মিনিটের, আর এদিকে দেখছি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে। নাজিজাবাদ হচ্ছে উত্তরপ্রদেশের লাস্ট স্টপ এই ট্রেনের। এরপরে নাজিজাবাদ ছেড়ে পর চলে যাবে লস্করে, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের ফার্স্ট স্টপ। রাত হতেই ট্রেনের স্পিড বেড়েছে, আর এখন দেখাচ্ছে 119 কিলোমিটার পার আওয়ারে চলছে। প্রায় এখন 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে, বাট মনে হচ্ছে কভার করে নেবে। আর কাল সকালে জম্মু টাইমেই পৌঁছে যাবো। সময় এখন 10:37, আর আমরা এখন পার করবো একটা ইন্টারমিডিয়েট স্টেশন বালাওয়ালি, আর তারপরে শুরু হবে রিভার গঙ্গা। বাইরে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া। যদিও এই অন্ধকারে নদী নাকি সমুদ্র নাকি কোনো ডোবা তা কিছুই ক্যামেরাতে আসছিল না। এরপর ঘুমাতে যাচ্ছি আর ভাবছি যে ঘুমিয়ে পড়বো, তারপরে হঠাৎ চোখ খুললো, দেখছি রুরকিতে চলে এসছে। 11:45 বাজে, আর রুরকির থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন যখন হরিয়ানা রাজ্যের প্রথম স্টপেজে এসে দাঁড়ালো তখন রাত্রি প্রায় 1:15। এরপর সকালে চোখ খুলে দেখি আমরা রয়েছি পাঞ্জাব রাজ্যে। সময় এখন 8:07, আর কিছুক্ষণ আগে আমরা ক্রস করলাম রবি নদী, তারপরে আমরা ঢুকে গেলাম জম্মুতে। আর জম্মু ঢুকতেই ফার্স্ট স্টপ হচ্ছে কাটুয়া। এখন ট্রেন দেখাচ্ছে 1 ঘন্টা লেট আছে, বাট পরের স্টপে যেটা হবে জম্মু তাওয়াই, সেখানে দেখাচ্ছে আধা ঘন্টা ডিলেতেই পৌঁছে যাব। এই কাটুয়া স্টেশন ঢুকতেই আমাদের ফোনের নেটওয়ার্কও চলে গেছে, যেহেতু আমরা চলে এসেছি জম্মুতে, আর প্রিপেড সিম কাজ করবে না। কাঠুয়া থেকে জম্মু তাওয়াইয়ের দূরত্ব 76 কিলোমিটার। মাঝখানে রয়েছে 9টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের দীর্ঘ ট্রেন যাত্রা তার অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। যদিও এক যাত্রার অবসান নির্দেশ করে অন্য এক যাত্রার শুভ সূচনা, যা হবে শ্রীনগর। ঘড়ি দেখুন 9:20, ট্রেন এসে দাঁড়িয়ে গেছে জম্মু তাওয়া স্টেশনে, যেটা আমাদের আজকের ডেস্টিনেশন। এই ট্রেনের শেষ ডেস্টিনেশন জম্মু তাওয়ায়। ঢোকানোর কথা ছিল 8:50, কিন্তু আধা ঘন্টার মতো লেট, মানে আধা ঘন্টাও নয়, 9:20 বাজছে। ট্রেন অলরেডি 5 মিনিট আগে দাঁড়িয়েছে, মানে 25 মিনিট লেট। মোটামুটি টাইমের মধ্যেই পৌঁছে গেছি। এবার শুরু হচ্ছে আমাদের কাশ্মীরের উপত্যকার জার্নি। জম্মুতে নেমে কিন্তু ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা হাওয়াটা আরও বেশি অনুভব করতে পারছি। টেম্পারেচার 15 ডিগ্রির মতো। এখন সকাল 9টা বাজে, তাতেই 15 ডিগ্রি টেম্পারেচার। এবার আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচার হয়তো একটু বাড়বে। আর শ্রীনগরে তো মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা হবে অনেক। জম্মু তাওয়া স্টেশনে থেকে বেরিয়ে পড়ি, এদিকে একটা আছে লক্ষ্ণৌ কমিউনিকেশন, ওই জায়গার থেকে আমরা সিম কার্ড নিচ্ছি। রাস্তায় অনেকজন দেখা গেছিলো, বলছিল সিম কার্ড নিয়ে নাও, দোকান আছে, কিন্তু তাদের সামনে গিয়ে পর দেখলাম যে ওরা কোনো দোকান নেই, রাস্তার ধারেই দিচ্ছে। তারপর সেখান থেকে বেরিয়ে এসে পর খোঁজ করলাম, তো এদিকে একটা শপ পেলাম, জয় মা লক্ষ্মী কমিউনিকেশন, ওনার কাছ থেকে সব সিম অ্যাক্টিভেট করলাম। এখন শুনে নাও সিম কার্ড তোলার জন্য কি কি পদ্ধতি রয়েছে। জম্মুতে এসে সিম নিতে চাও, কিন্তু মনে রাখবে একটা ইম্পর্টেন্ট কথা, আধার কার্ডের বায়োমেট্রিকটা যেন ডিসেবল থাকে। তোমাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে, তো তার জন্যে যদি বায়োমেট্রিকটা লক থাকে, যে আগে বায়োমেট্রিকটা আনলক করতে হবে, আর তার জন্য তো তোমার নিজের সিমের মধ্যে ওটিপি যেতে লাগবে, কিন্তু জম্মুতে সেই সিমের কোনো নেটওয়ার্ক পাবে না, তো সেটা একটা অসুবিধা হয়ে যাবে। তো মনে করে রাখবে যে বায়োমেট্রিকটা যেন ডিসেবল থাকে এখানে আসার আগে। আমাদের এই দাদা করে এনেছিল পোস্টপেড সিম, কিন্তু সেটা অ্যাক্টিভেট হচ্ছে না। অনেক ট্রাই করলো, নেটওয়ার্ক সেট করে অনেক কিছু করে, তাও অ্যাক্টিভেট হলো না। তো তারপর কী করতে হচ্ছে, এখন এইখানে সিম নিতে হচ্ছে। আর একটা 4 জনের 4টে সিম অ্যাক্টিভেট করতে প্রায় 1 ঘন্টার উপর সময় নিয়ে নিল। এখন বাজে 10:50। এবার দেখি ব্রেকফাস্ট করতে হবে, আর তারপরে বেরিয়ে যেতে হবে শ্রীনগরের জন্য। 4টি সিমের মধ্যে 3টি এয়ারটেল এবং 1টি ছিল জিও।
এত কিছুর মধ্যে সিমের প্রাইসটা বলা হয়নি। সিম নেওয়ার জন্য 50 টাকা নিল, আর সিমের প্যাকটা নিল 350 টাকা করে। এটার মধ্যে আনলিমিটেড 5G পেয়ে যাচ্ছি, আর আনলিমিটেড কল আছে, আর 4G ডেটা আছে 1.5 GB করে পার ডে। আর এটার ভ্যালিডিটি হচ্ছে 28 দিন, কিন্তু সিমটা খালি জম্মুতেই চলবে, জম্মু কাশ্মীরেই চলবে, তার বাইরে না। জম্মু স্টেশনের সামনেই রয়েছে খাবারের দোকান, হরি ভোজনালয় একটা আছে দিল্লি কা দরবার, একটা আছে পুচিদা ধাবা। এগুলো সব পেয়ে যাবে এখানে, বিভিন্ন ধরনের পাঞ্জাবি খাবার আর তোমার সব ধরনের খাবারই এখানে পেয়ে যাবে, অসুবিধে কিছু নেই। তো আমরা এখন ঢুকছি পুচিদা ধাবাতে। এখানে লাগেজগুলো সামনেই রেখে দিয়েছি, ওরা বললো যে সিসিটিভি ক্যামেরা আছে বাইরে রাখুন, কোনো অসুবিধা হবে না। মেনুটা দেখিয়ে দিই তোমরা, দেখুন কী পাওয়া যাচ্ছে পুচিদা ধাবাতে। ব্রেকফাস্ট, মেইন কোর্স, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই যে আমাদের দুটো থালি অলরেডি চলে এসেছে, দুটো বাটার রুটি আছে, এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, মিক্সড ভেজ, এটা হচ্ছে পনিরের সবজিটা, 3-4টি পিস পনির আছে, আর এই হচ্ছে রায়তা, এই হচ্ছে ডাল মাখনি। ওই জম্মু তাওয়ায় লেখা আছে, ওইটাই স্টেশন, ওই যে বিল্ডিং, এই যে বুকিং কাউন্টার। এই হচ্ছে খাবারের দোকানগুলো। খাবারটা ভালোই ছিল, যথেষ্ট দামও ঠিকঠাক, রিজনেবল প্রাইসের মধ্যেই। ট্রেনে আমরা যা অর্ডার করছিলাম তার থেকে অনেকটাই সস্তা মনে হলো। এই যে জম্মু স্টেশনের সামনে এই বুকিং কাউন্টার গাড়ির, সেখান থেকে যেখানে যাবার তোমার বানিহাট, শ্রীনগর বা অন্য যে কোনো জায়গা যাওয়ার, তো ক্যাব পেয়ে যাবে এখান থেকে। ইনোভা গাড়ি বা 4 সিটার গাড়ি, সব ধরনের 7 সিটার 4 সিটার সব গাড়ি এখান থেকে পেয়ে যাবে তোমরা। কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, 12টা 9। এখন আমরা জম্মু থেকে বেরালাম। জম্মুতে নেমে যে ঠান্ডাটা লাগছিল সেটা এখন লাগছে না। ক্যাবে চেপেছি, কিন্তু আমরা সব জ্যাকেট আর মাফলার যা ছিল সব খুলে দিয়েছি। যাওয়ার পথে লক্ষ্য করলাম যে আমাদের এমনি সময় হচ্ছে 12টা 24, কিন্তু আমার ফোনে এখন দেখাচ্ছে 11টা 55। তারপর পরে জানতে পারছি যে এটা টাইম জোন হচ্ছে পাকিস্তানের। আমার ফোনে কীভাবে জানি না, কিন্তু পাকিস্তানের টাইম শো করছে। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 247 কিলোমিটার। এখান থেকে প্রতিবেশী রাজ্য পাকিস্তানের সীমানা খুব বেশি দূরে নয়। আবার কিছুটা গিয়েই পেলাম তাওয়াই নদী। এই নদীর নাম থেকেই জম্মু তাওয়াই নামকরণ। শ্রীনগর যাওয়ার পথে লাস্ট হচ্ছে আমাদের পেছন ক্যাম্প। ও হ্যাঁ, আমাদের গাড়ি ভাড়াটাই তো বলা হয়নি। জম্মু থেকে শ্রীনগরের জেনারেলি একটি 7 সিটার ইনোভা গাড়ির ভাড়া থাকে 5 থেকে 6 হাজার টাকা, কিন্তু আজ এখানে কিছু ক্যাব স্ট্রাইকের কারণে এই গাড়িটাই চুক্তি হলো 7,500 টাকায়। বাঁদিকে চলে যাচ্ছে একটা রাস্তা কাটরা যাওয়ার জন্য। যারা বৈষ্ণো দেবী যেতে চায় তখন সেই রাস্তা ধরে পর কাটরা যায়, তারপরে ওইখান থেকে বাই ওয়াক বা হেলিকপ্টার করে পর যেতে হয় বৈষ্ণো দেবী টেম্পল। এই যে পাহাড়ের উপরে সামান্য একটু ঘর দেখা যাচ্ছে এই জায়গাটা, তো ওই জায়গাটা হচ্ছে মাতা বৈষ্ণো দেবী টেম্পল। যেতে যেতে দাঁড়িয়েছি এই একটা দোকানে, এটা একটা রেস্টুরেন্ট। সেখানে আমরা খাচ্ছি না, কিন্তু আমাদের ড্রাইভার যে আছে সে খেতে দাঁড়িয়েছে। রাজমা রাইস প্লেটের প্রাইস হচ্ছে 100 টাকা, চিকেন রাইস নিতে চাইলে নিচ্ছে 150 টাকা, আর মাটন রাইস নিলে 180। আর এছাড়াও এদের কাশ্মীরে কিছু ডিশ আছে হয়তো, সেটা 200 ওরকম প্রাইস ছিল। শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে যদি দাঁড়াও এইখানে, তো যাওয়ার পথে মিষ্টিও কিনে নিয়ে যেতে পারবে। এখন আমাদের সামনে আসছে ভারতের দীর্ঘতম রোড টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। জম্মু কাশ্মীরের মতো একটা জায়গায় যখন বাঙালির নামে, বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নামে এরকম একটা টানেল, এত গুরুত্বপূর্ণ একটা টানেলের নাম যখন বাঙালির নামে দেওয়া হয়েছে, সেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এই মুহূর্তে আমরা যেটা ক্রস করছি সেটা হচ্ছে রিভার চেনাব। এই টানেল হওয়ার ফলে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব কমেছে প্রায় 31 কিলোমিটার। আমাদের দিকে ট্রাফিক ক্লিয়ার হলো, আর এখন খালি রাস্তায় পেলাম। এখন সময় এখন 4:05। এতক্ষণে সেই জ্যামটা ক্রস করলাম। অলমোস্ট ধরে না 1 ঘন্টার মতো এই জ্যামে ছিল। কিছু না কিছু হবে, কিছু না কিছু অসুবিধা আসবে, যার জন্য জ্যাম হয় আর তার জন্য ডিলে হয়। বরফ দেখতে এসে ধুলো খাচ্ছে খালি। ফেব্রুয়ারির আজ 21 তারিখ, আর কালকে স্নোফল হওয়ার কারণে শ্রীনগর এবং তার আশেপাশের জায়গায় বরফ ভালো পড়েছে।
আর তার জন্য এখন বানিয়াল পৌঁছানি, কিন্তু তার আগে চারিদিকে তাকাচ্ছি তো বরফই বরফ। এই একটু আগে বানিহাল রেলওয়ে স্টেশন ক্রস করলাম। এটা যদি আমরা 4টের মধ্যে ঢুকতে পারতাম তাহলে অবশ্যই বানিহাল টু শ্রীনগরের ট্রেনটা নিতাম, যেটা আমার খুব ইচ্ছে ছিল এই ট্রেন জার্নিটা করার, কিন্তু আনফর্চুনেটলি আমরা পৌঁছাতে পারলাম না আর এই ট্রেন জার্নিটা মিস করে গেল। দুদিন আগে এলে হয়তো দৃশ্যটা এরকম হতো না, কারণ এই ফ্রেশ স্নোটা পড়েছে বলেই এত সুন্দর লাগছে এই জায়গাটা। এবার আমরা যেরকম একটা 9 কিলোমিটার লংগেস্ট টানেলটা পার করলাম, এরপর চলে আসছে আরেকটা সেরকমই লেন্থে বড় 8.5 কিলোমিটার লেন্থের টানেল, সেটাতে এখন যাচ্ছি। এত টানেল হওয়ার ফলে জম্মু থেকে শ্রীনগরের পথ যেমন হয়েছে অনেক সুগম, তেমনি হয়েছে টাইম সেভিংসও। জম্মু এবং কাশ্মীর আগে এক স্বয়ংক্রিয় রাজ্য থাকলেও 2019 সালে ধারা 370 রদের মাধ্যমে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। শ্রীনগর পৌঁছাতে আর 10 থেকে 15 কিলোমিটার বাকি আছে, তার মাঝখানে দাঁড়ালাম আমরা এই জায়গাটায়। এখন আমাদেরকে সাজেশন দেওয়া হলো এই কাশ্মীরি কাওয়া খাওয়ার জন্য, যেটা অ্যাকচুয়ালি একটা হার্বাল টি। তো আমরা চলো দেখি, টেস্ট করবো কেমন তার টেস্ট। এই হচ্ছে কাওয়া, যেটা খেতে খুব একটা যে ভালো সেটা বলবো না, তো মোটামুটি ঠিকই আছে। উপরে নাটস দেওয়া আছে আর এলাচ লং এইসবের ফ্লেভার আছে। অ্যাকচুয়ালি আমরা যেটা আয়ুর্বেদিক কাড়া অনেকেই বাড়িতে বানিয়ে খাই, আমিও খাই, লং এলাচ সব কিছু দিয়ে ফুটিয়ে, সেই রকম টেস্ট একটু অনেকটা। सही बीच में कोयला है ना? हाँ बीच में कोयला है, जितना ये बॉयल ज़्यादा होगा उतना मज़ा टेस्टी ज़्यादा निकलता है। এখানে কয়লা রাখা আছে, এখান থেকে কয়লা নিয়ে পর এই बहुत ऐसे ले लो, মাঝখানে দিচ্ছে। चाय नहीं बनाना। এটা একটা হিটারের মতো কাজ করে, এখানে আমি হাত দিচ্ছি, গরম গরম হাওয়াটা লাগছে। খাস্তা কচুরি আর পকোড়া এগুলো পাওয়া যাচ্ছে। তা আমরাও হাফ প্লেটের মতো পকোড়া নিয়েছিলাম, কিন্তু পকোড়াগুলো ঠান্ডা ছিল, যে আমাদের ছোটো বাচ্চাটির জন্য নিতে হলো। এগুলো হচ্ছে 40 টাকায় হাফ প্লেট, ফুল প্লেট 80 টাকা। কাওয়া যেটা সেটা নিল 30 টাকা করে কাপ। ওই সাইডে আছে কাওয়া শপ আর এদিকে আছে ড্রাই ফ্রুট নাটসের শপ। আমরা এখন আর ঢুকছি না, আজকে লেট হয়ে যাচ্ছে শ্রীনগর পৌঁছাতে। এবার অন্য কোথাও যখন যাব, কোথাও না কোথাও তো আরও পাবো এরকম স্পট, তো সেইখান থেকেই ড্রাই ফ্রুটস আর যা জিনিস নেওয়ার আছে ওইখান থেকেই নেব। সন্ধ্যে 7টার সময় আমরা পৌঁছালাম শ্রীনগরের হোটেলে। কাল সকাল সকাল শুরু হবে গুলমার্গ ভ্রমণ। তার গল্প থাকবে পরবর্তী ব্লগে।